প্রিয় দর্শক, নিটোল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল হায়দার চৌধুরী। দর্শক মণ্ডলী, আপনারা জানেন গত কয়েকদিন দেশে কীরকম এক নারকীয় তাণ্ডব ঘটে গেছে। সে তাণ্ডবে মানুষের মাঝে অস্থিরতা বেড়েছে, মানুষ অনেকেই অসহায় অবস্থায় চলে গেছে। এই পরিস্থিতিতে আপনারা জানেন যে এখন দেশে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে, তবুও প্রশ্ন রয়ে গেছে স্থবির জনজীবন স্বস্তি ফিরবে কবে। আমরা আজকে সেই যে তাণ্ডব এবং সেই তাণ্ডবের পূর্বাপর বিশ্লেষণ নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করব, এবং এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমার ডান পাশে অধ্যাপক ডক্টর গোলাম রহমান, যিনি সাবেক তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আমার বাম পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন জনাব এম এ আজিজ। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানেন আমি যেমনটি বলছিলাম, গত কয়েকদিন বাংলাদেশে যে নারকীয় তাণ্ডব ঘটে গেছে, অগ্নিসংযোগ, লুটতরাজ, নানাভাবে মানুষকে অসহায় করে দেবার এক নগ্ন খেলা আমরা গত কয়েকদিন দেখেছি। এবং সেই অবস্থায় যখন কারফিউ জারি করা হলো এবং যখন আমাদের সেনাবাহিনী মাঠে নামলো, তখন থেকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। তার আগে দেশের বিভিন্ন স্থানে সরকারি বিভিন্ন স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। নানাভাবে এদেশকে আবারও সংকটে ফেলার একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি। তা থেকে ধীরে ধীরে আবার দেশের মানুষ জেগে উঠছে, আবারও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু এখনও স্বস্তি ফিরেনি জনজীবনে। আর এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তবে আমরা অনুষ্ঠানের শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় করেছেন। আজ বিকেলে আমরা সে মত বিনিময়ের ভিডিও ক্লিপিংসটি দেখে আসি। উদ্বুদ্ধ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার চিত্র তুলে ধরে একটি ভিডিও প্রদর্শন করা হয়। 16 জুলাই 2024 মঙ্গলবার আপিল শুনানির আগে সারা দেশে শিক্ষার্থীর আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় সহিংসতা। আন্দোলনকারীদের ভেতরে অনুপ্রবেশ ঘটে দুর্বৃত্তদের, শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজধানী সহ সারা দেশে হামলা ভাঙচুরে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। মেট্রো রেলও কাজীপাড়া ও মিরপুর 10 নম্বর স্টেশনে আগুন দিয়ে চালানো হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ। আগুন দেয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান ব্যবসায়ীরা। যারা ধ্বংস করছে তাদেরকে আমরা শুধু পরাজিত করব না, আমরা তাদের সাথে নেই। বিএনপি জামাত আমি বলবো আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা। বঙ্গবন্ধুকে আমরা খুন করে ফেলেছি, ওনার কন্যাকে মারতে পারলে আমাদের স্বার্থ হাসিল হবে, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। নাইলে এত অল্প সময়ের মধ্যে এই অগ্নিসন্ত্রাস, এত বড় প্রলয়, এটা তো চিন্তাই করা যায় না। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না, কিন্তু আমাদের এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। পরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন সহিংসতার বিষয়ে তার সরকারের স্পষ্ট অবস্থান। ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু এদের ছাত্ররা এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো। এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে, দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে? 13-14তে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে, একবার জানি, কিন্তু শাস্তি দিয়েছে, আবার জেল থেকে তারা ওই একই চেহারা। তবে এবার অত সহজে ছাড়া হবে না। এই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে নষ্ট করবে, আর অনবরত বিদেশে আজেবাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে। সহিংসতায় জড়িত সকলের তালিকা হচ্ছে বলেও জানান তিনি। জেলায় জেলায় খবর নিয়েছি, কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি মেরে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। কাজে এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি, জামাতও জঙ্গি, আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনও দমেনি, এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন,
মানে আপনাদের এই জ্বালাও পোড়াও চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়ে ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব। আমি ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এখানে এসেছেন, আপনারা সমর্থন দিয়েছেন। আমি মনে করি আপনাদের সমর্থনটা আমাদের দরকার ছিল, এবং এটা হলে পরে আমরা তাহলে আরও দ্রুত এই দুর্বৃত্তদের, এই শিবির, জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো। আন্দোলনের মধ্যে দেশ থেকে চলে গেছেন সরকার প্রধান। সারা দেশে ছড়িয়ে দেয়া এমন গুজবের জবাব দেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। সাবেক প্রধান তথ্য কমিশনার এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ডক্টর গোলাম রহমানের কাছে আমরা যেতে চাই। অধ্যাপক ডক্টর গোলাম রহমান শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং তার আগে যে ঘটনাগুলো ঘটে গেছে, মেট্রো রেলে আগুন, বাংলাদেশ টেলিভিশনে আগুন, ভাঙচুর, লুটতরাজ, সেতু ভবনে আগুন, সরকারি স্থাপনায় একের পর এক আগুন, এই যে ঘটনাগুলো, এর জন্য দায়ী কে? দেখুন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমরা জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে আমরা যে অবস্থায় আজকে দেশটিকে তুলে ধরেছি, সেই জায়গায় আমার মনে হয় যে এই দেশকে টেনে নামানোর পিছনে থেকে কারা এই কাজগুলো করছেন, এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত আছেন, এটা গভীরভাবে চিন্তা করে দেখা দরকার। কারণ হচ্ছে যে আমরা কিন্তু বিশ্বের বুকে নতুন করে শুধু মানচিত্র অর্জন করেছি, শুধু তাই নয়, এই 5 দশকে কিন্তু আমরা এগিয়েছি সর্বতোভাবে, সার্বিকভাবে। এবং এই যে আমাদের উন্নয়নের গতি প্রকৃতি, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সব দিক থেকে আমরা এগোনোর চেষ্টা করছি। এবার এটা বিশ্ববাসী লক্ষ্য করছে, বিশ্বের বিভিন্ন প্যারামিটারে, সূচকে এটা কিন্তু জানাও যাচ্ছে। কিন্তু একই সাথে দেখা যাচ্ছে যে যারা এই বাংলাদেশের উন্নয়নকে স্বীকার করতে চায় না, কিংবা এই উন্নয়নের নেতৃত্বে যাদের প্রশংসা করা প্রয়োজন, কিংবা যারা এই নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে স্বীকার করে নিতে চায় না, তারা কোনো না কোনোভাবে এই দেশটিকে পিছিয়ে নেওয়ার জন্য এক ধরনের ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। এখন এই ধ্বংসলীলা যেটা এইভাবে চললো, এটা জাতি কিন্তু কখনো আশা করেনি যে আমাদের এই মুক্ত স্বদেশ, গণতান্ত্রিক পরিবেশে আমরা চলাফেরা করি, গণতান্ত্রিক পরিবেশকে বজায় রাখার জন্য গণতান্ত্রিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, সেখানে এই অধিকারকে স্বীকার করে নিয়েই আমরা আমাদের পথ চলা, আমাদের জীবনধারা। কিন্তু সেখানে এটিকে টেনে ধরে আমাদের এই জীবনধারাকে থামিয়ে দেওয়ার জন্যে, কিংবা গণতান্ত্রিক চেতনাকে ধূলিসাৎ করার জন্যে কোনো মহল তারা এই ষড়যন্ত্র করে যাচ্ছে। শুধু ষড়যন্ত্র করেই শেষ নয়, তারা যে সহায় সম্পত্তির যে ক্ষতি করেছে এই পর্যন্ত আমরা বিভিন্ন রিপোর্টে যা দেখছি, তাতে করে মনে হয় যে এই 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 ফারাক কাটিয়ে ওঠাও সেই প্রতিষ্ঠানগুলোর জন্য খুব সহজ হবে না। এক একটি বড় বড় প্রতিষ্ঠানের 20টি, 50টি, 53টি গাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে সেই প্রতিষ্ঠানগুলি ঘুরে দাঁড়াতে তাদের তো সময় লাগবে। নিশ্চয়ই আমরা আশা করব কত দ্রুত এই মেইহেম থেকে, এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থেকে আমরা ফিরে আসতে পারি। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু এম এ আজিজ সাহেব আপনার কাছে জানতে চাই, দায়ী কে? আপনি একজন সাংবাদিক এবং সাংবাদিক নেতা, এবং সাংবাদিকদের ষষ্ঠ ইন্দ্রিয় সবচেয়ে বেশি সক্রিয় থাকে বলে আমরা জানি। কে দায়ী এই পরিস্থিতি, এই নাশকতায়, তাণ্ডব, মানুষকে এভাবে অস্থির অবস্থায় ফেলে দেওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে। এক কথায় বললে, আমি লিখেছিও, বড় পত্রিকায় ছাপাও হয়েছে, রাজনীতিবিদরা দায়ী। কারণ কোনো দলে গণতন্ত্রের চর্চা নাই, গণতন্ত্রের যে সহনশীলতা সেটা কোনো রাজনৈতিক দলের মধ্যে নাই। ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকা যেহেতু প্রধান রাজনীতি হয়ে গেছে, এই জন্যেই এই সংকটটা তৈরি করেছে রাজনীতিবিদরা।
কোমলমতি ছাত্ররা কিন্তু এই ধ্বংসাত্মক কাজ করতে পারে না। এখন তাহলে করলো কে? এটা শুরুটা করলো কে? আপনি যদি ক্রোনোলজিক্যালি দেখেন, প্রধানমন্ত্রী চীন সফরের পরে সংবাদ সম্মেলনে একটা বক্তৃতা দিল, সাংবাদিকের প্রশ্নে উত্তর দিল, কিছু কথা বললেন, সেটি ঘিরে আপনার এই ছাত্ররা মিছিল বের করলো। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলল যে স্বঘোষিত রাজাকারদের মানে ট্যাকেল করা ছাত্রলীগই যথেষ্ট। এরপরেই দেখা গেল পরের দিন হেলমেট পরা এবং পত্রিকাগুলোতে ছাপা হয়েছে এবং রিভলভার হাতে গুলি করতেছে। এইটা সারা দেশে ছড়ায় গেল। না, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তো এর সঙ্গে জড়িত নয়। না, আমি তা যারা বলছি জড়িত না। তারা কারা? এখানে প্রথম কথা হচ্ছে যে এখানেই হচ্ছে যে যেহেতু সাধারণ সম্পাদক সাহেব বলছেন, আমি আসতেছি, এর পরের ঘটনা ঘটলো রংপুরে, একদম ফাঁকা মাঠে সাইড দাঁড়ানো, তাকে পরপর 3টা গুলি করা হলো এবং এটা করেছে পুলিশ। এরপরে এটা বারুদের মতো ওই বিভিন্ন সময় ডেমোক্রেসি আন্দোলনে অমক সময় এক একজন মারা গেছে না, ডক্টর মিলন অমক সমক, এরকম একটা প্রতীকী হত্যা হিসেবে দাঁড়ায় গেল। এই সুযোগে অনেক রাজনীতিবিদ, ধরেন গণতান্ত্রিক দেশে তো রাজনৈতিক সংগঠন থাকবে, তারাও সমর্থন দিছে, দিয়ে এটাও তাদেরও কন্ট্রিবিউশন এইভাবে আছে। দ্বিতীয়ত, আপনি যদি অনেক স্থাপনা পুড়ে গেছে, তার ভিতরে একটা উদাহরণ কিন্তু আমি দিতে পারি, যেমন ধরেন নরসিংদী জেলখানার আপনার গেট ভেঙে কয়েদি ছেড়ে দিছে, সেখানে জঙ্গিও ছিল, জঙ্গিরা ঠিকই বেরিয়ে গেছে, কিন্তু অন্যরা কিন্তু ফেরত আসছে জেলখানায়। আমাদেরকে একটু সময় দেবেন, আমাদের একজন দর্শক অনুষ্ঠানে একটি প্রশ্ন করতে চান, আবারও ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি সাধারণ কবি দেবন্দর নোয়াখালী থেকে বলছি। জি বলুন প্লিজ। সম্মানিত অতিথি বিজ্ঞানীর কাছে আমার প্রশ্ন যে নির্বাহী আদেশে সরকারি ছুটি যদি ঘোষণা করা যেতে পারে, তাহলে নির্বাহী ওই আদেশে ওই যে কোটা সংস্কার আগে করলো না কেন? আজকে কি এই ক্ষতি হতো? আর ওইটা করলে কি নির্বাহী আদেশে মহাভারত অসুস্থ হয়ে যেত? ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক। নিশ্চয়ই আপনার এই প্রশ্নের উত্তরটি আমরা আমাদের অতিথিরা নিশ্চয়ই দেবেন। জনাব এম এ আজিজ। হ্যাঁ, তো এটি বললাম যে যদি ধরেন প্রথম দিকেই আমার কাছে মনে হয়েছে সরকার এই আন্দোলনটাকে কোনো না কোনোভাবে, জামাত বিএনপি তারা এটা ঘটাচ্ছে, এই জায়গায় আন্দোলনটাকে নিতে চেয়েছে। কারণ প্রথম দিন যখন শুরু হয় ওই স্লোগান দেয় যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তখনই এখান থেকে বলা হয়েছে যে স্বৈরাচার কে বলেছে? স্বৈরাচার তো বিরোধী দল বলে, সুতরাং এখানে এই স্বৈরাচারের মন্ত্র ঢুকেছে। 2, প্রশ্নকর্তা যে প্রশ্ন করলেন ওইটাই আমি বললাম, আমি লিখেছি, এবং আপিল বিভাগও রায়ে কিন্তু প্রথম কথাই বলে নিছে যে কোটা নির্ধারণ রাষ্ট্রের নির্ধারণী বিষয়, এটা আদালতের বিষয় নয়। সংবিধানের 28, 29 অনুচ্ছেদে সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, ব্ল্যাঙ্ক চেক, যে অনগ্রসর জাতিগোষ্ঠীর উন্নয়নের জন্যে বিধিবিধান এবং কোঠা সরকার কম বেশি করতে পারে অথবা নাও দিতে পারে, এটা নিয়ে কেউ কোশ্চেন করতে পারবে না। ওটাও বলা আছে, তাদেরকে কেউ বাড়িত করতে পারবে না। অথচ সরকার নিজেরা 2018 সালে কোটা বাতিল করে দিল, যে ক্ষমতা বলে এই ক্ষমতা বলেই, তাহলে এই ক্ষমতা বলেই যদি কোটাটা রেস্টোর করে দিত, তাহলে কিন্তু এত জানমালের ক্ষতি বা এত কিছু হওয়ার সম্ভাবনা কম থাকতো। আমি এই জন্যই বলছি যে সরকার এই যে ডিলে ডালার ট্যাকটিস এবং আলটিমেটলি এটা আদালতের ঘাড়ে ছোঁয়ার হওয়া এবং বিরোধী দল আন্দোলনের সমর্থন দেওয়া, তারপরে আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ওই যে জঙ্গি আছে, আসলে নরসিংদীতে ওখানে বিএনপি জামাতও না, আওয়ামী লীগও না, কেউ না, ছাত্ররাও না,
ওটা জঙ্গিরাই ওদেরকে বের করে দেওয়ার কিন্তু জন্য আপনি চেষ্টা আপনি আমাকে একটি বিষয় একটু আমার জানার আগ্রহ, দর্শকেরও জানার আগ্রহ। আপনি যেটি বলছিলেন সরকারের ভুল বা বিএনপি কিন্তু যে যখন এই যে তুমি কে আমি কে রাজাকার তার আগেই কিন্তু বিএনপি সমর্থন দিয়েছিল এখানে, এবং সেদিন বিএনপি বলেছে সবাইকে অংশ নেওয়ার কথাও বলেছে এই আন্দোলনে। এটি একটি রাজনৈতিক দলের এটি হতে পারে, কিন্তু এইভাবে অগ্নিসংযোগ করা, পুড়িয়ে দেয়া, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, এটি কি কোনো রাজনৈতিক দলের, সেটি বিএনপি হোক বা অন্য কেউ, জামাতকে আমি এখানে ভাবছি না, এই জন্য জামায়াত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী চক্র এবং এখনও তারা স্বাধীনতা ঠিক বিরোধী আছে, আমি অবস্থানে বলছি রয়েছে। ধরেন এই পর্যন্ত আমি আইজি সাহেবের বক্তব্য শুনছি, তিনি নিজে মুখে বলছে যে বিএনপি জামাত এই সন্ত্রাস করেছে। উনি পাইল কোথায়? তদন্তের আগেই। তাই তদন্ত কমিটি করে কি লাভ হলো? পুলিশ আইজিপি যদি এই কথা বলে দেয় তাহলে তো তদন্ত হবে না। না, দুই, কিন্তু প্রেক্ষাপট তো সেটাই না বলে, না না, যখন মানুষকে আহ্বান জানানো। প্রেক্ষাপট বলা একটা আইন যার হাতে, তিনি বলা এক কথা নয়। সেটা আপনি অনুমান থেকে বলতে পারেন, আমি বলতে পারি, স্যারও বলতে পারে, কিন্তু আইজিপি বলতে পারে না। বিচার বিভাগের যিনি বিচারক তিনি বলতে পারেন না। এখন যদি যা বিচারপতি 1 সদস্য বিশিষ্ট যে বিচার তদন্ত কমিটি করা হয়েছে, উনি যদি এখন যদি এখন যদি উনি প্রথমেই শুরু করে দেয়, আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত এটা করেছে, তাহলে কি ওনার না, আমার প্রশ্নটি এটা ছিল না। আমার প্রশ্নটি ছিল এই যে অগ্নিসংযোগ, লুটতরাজ, এই যে মানুষকে আমি ওইটাই বলতে চাচ্ছি। এইটা কি করা উচিত হয়েছে না, কিনা? এটা তো অবশ্যই নিন্দিত, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সরকারি দলের পক্ষ থেকে এবং স্বয়ং আইজিপি বলছে এবং ব্যবসায়ীদেরও বলতে শুনেছি যে এটা বিএনপি জামাত ঘটিয়েছে। একটা প্রমাণ করতে পেরেছে এ পর্যন্ত? কিন্তু আমি তো আপনাকে প্রমাণ দিলাম যে ছবি ছাপা হয়েছে, সবগুলো বড় পত্রিকায় ছবি ছাপা হয়েছে, হেলমেট সহ। ধরে না কেন? আবারও আপনার রংপুরে গুলি করে মেরে ফেলছে, সে পুলিশকে ধরে না কেন? আবারও ফিরবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর গোলাম রহমান যেটি বলছিলেন যে এক্ষেত্রে সরকারের কিছু ত্রুটির কথা উনি বলছিলেন, দুর্বলতার কথা বলছিলেন, এবং উনি যেটি বলছেন নিন্দনীয় কাজ আমাদের এম এ আজিজ সাহেব, আপনি কিভাবে দেখছেন? এখন বিষয়টা হচ্ছে কি যে সরকার মানে তো অ্যাবস্ট্রাক্ট টার্মে আপনি একটা ধোঁয়াশার মধ্যে কোনো বলতে পারেন না কিছু, কিন্তু সরকার তো অবশ্যই তার যে মেকানিজম, তার যে বিভিন্ন ধরনের বাহিনী কিংবা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যে শক্তি কিংবা যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোকে যদি যথাযথভাবে কাজে লাগানো হয় তাহলে তারা সব তথ্যই কিন্তু অনুসন্ধান করে বের করে ফেলতে পারে। এখন কথা হচ্ছে যে যখন একটি স্লোগান দিয়ে এই কথাটাকে এমনভাবে বলা হলো যে রাজাকার যারা যারা এখন আন্দোলনে আছে তারা যেন গর্ববোধ করছে রাজাকার, নিজেদেরকে রাজাকার পরিচয় দিয়ে, এইটা করার তো কোনো সুযোগ নেই। তার মানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, হ্যাঁ, এটা তো বলার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে যে যারা আন্দোলন করছে তাদের তো ইতিহাসও জানতে হবে, মুক্তিযুদ্ধের ফসল হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটাও বুঝতে হবে, এবং তার নিজের পরিচয়টাও নিজেকে রক্ষা করতে হবে। তো সেইখানে একটা মানুষকে একটা ধোঁয়াশে অবস্থার মধ্যে রেখে তারা নিজেরা যে কোনো ধরনের একটা পরিচয় বহন করলো আর মানুষকে একটা কুবুদ্ধি দিয়ে উত্তেজিত করলো, এটা তো হতে পারে না। তার মানে কি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক ছিলেন, আপনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আপনি জার্নালিজম ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং আপনি আপনার অনেক শিক্ষার্থী, তার মানে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা ইতিহাস ঐতিহ্যের বিষয়ে শিক্ষার্থীদের সেভাবে কি অবহিত করেন না? এখন দেখেন, শুধু বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলে হবে না, সবাই তো আর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র না। আমাদের ছাত্র সমাজের বেশিরভাগ ছাত্র তো স্কুল কলেজে পড়ে এসছে, তারপরে না বিশ্ববিদ্যালয়ে। এখন স্কুল কলেজের শিক্ষা পদ্ধতি, এটা আমি যতদূর জানি যে আমাদের যে শিক্ষাক্রম যে সিলেবাস আছে তাতে করে মুক্তিযুদ্ধের কথা বিভিন্ন ক্লাসের বইয়ে এগুলোকে বিবরণ আছে, বিভিন্ন রকম আলোচনা আছে, এবং বিভিন্নভাবে ইতিহাস ঐতিহ্য কিংবা বিভিন্ন বিষয়ে এগুলোর আলোচনা ব্যাপকভাবেই আছে। কিন্তু এখন আসলে শিক্ষা তো শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষা কিন্তু পারিবারিক শিক্ষা একটা বড় ব্যাপার। শিক্ষা কিন্তু রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, আমাদের দেশে প্রচলিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, অন্যান্য কার্যকর প্রতিষ্ঠানগুলো, সেগুলোর থেকেও শিক্ষার গ্রহণ বর্জনের ব্যাপার আছে। তো তাহলে আমাদের শিক্ষার্থীরা কি শিখছে, কতটা শিখছে, কিংবা কতটা তারা আমাদের শিক্ষকরাই কতটা তার দিতে পারছেন এবং ছাত্ররাই শিক্ষার্থীরা কতটা ধারণ করছে আপনার কথায় সত্যিকার অর্থে, সেটাও নির্ভর করে। একই সাথে
ওই যে প্রতিষ্ঠানের শিক্ষার সাথে সাথে আপনাদের পারিবারিক শিক্ষারও কিন্তু বড় ধরনের অবদান আছে। তো সেই জায়গাটা আমরা কি তাহলে কোথাও মিস করছি? আমরা কি তাহলে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের শিক্ষার্থী, আমাদের ছেলে মেয়েদেরকে গড়ে তুলতে পারছি না? এটা একটা বড় ধরনের প্রশ্ন। কারণ আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের সরকারের ত্রুটি বিচ্যুতির বা দুর্বলতার যে কথাটি বললেন জনাব এম এ আজিজ সাহেব, সেই প্রসঙ্গে আপনার কাছ থেকে আমি উত্তর জানতে চাইব। আমরা এর আগে একটি বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, নিউট্রাল টাটা মাই টিভি সংলাপে এবারে একটি বিরতি থেকে ফিরছি খানিক পরে। আপনাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও নিউট্রাল টাটা মাই টিভি সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল হায়দার চৌধুরী। বিরতিতে যাবার আগে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম অধ্যাপক ডক্টর গোলাম রহমানের কাছে, যে এই যে আজকের অনুষ্ঠানের আরেকজন আলোচক যিনি বলছিলেন যে এর জন্য সরকারের যে দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতির কথা, সে বিষয়ে প্রশ্ন রেখেছিলাম। এখন সেই প্রশ্নের উত্তরটি একটু জানতে চাইছি। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, যে ত্রুটি বিচ্যুতি এবং দুর্বলতার যে কথাটি তুলে ধরলেন আমাদের সহ আলোচক এম এ আজিজ সাহেব, আপনার মতামত কি? ধন্যবাদ আবারও। বিষয়টি হচ্ছে যে এককভাবে কাউকে যে আপনি অঙ্গুলি নির্দেশ করে দুষ্ত্রুটির কথা বলতে পারেন, এটা কিন্তু খুব সহজ না। সহজ না এই জন্য আমি বলি যে আমাদের সার্বিক পরিস্থিতি পরিবেশটাকে আপনি আলোচনায় নিতে হবে, নইলে শুধু আংশিক বিবেচনা নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া সঠিক হবে না। কারণ আমরা যখন দেখলাম যে এই আন্দোলনটি যেভাবে শুরু হলো, প্রথম দিকে তো শান্তই ছিল এবং এটা একটা পরিধির মধ্যে ছিল এবং সেটা নিয়ে কেউ কোনো আপত্তিও করে নাই। কিন্তু এটা হঠাৎ করে এরকম অগ্নিস্ফুলিঙ্গের মতো, বারুদের মতো জ্বলে উঠলো কেন? আপনি খেয়াল করে দেখবেন যে সেন্টিমেন্টটা, ওই যে স্লোগানের যে সেন্টিমেন্টটা, এটা কিন্তু অনেকেই এটা নিতে পারেনি, সহ্য করতে পারেনি। কারণ এটা অনেক বড় ধরনের একটা ধাক্কা, যে বড় ধরনের আমাদের জীবনের সাথে, আমাদের অস্তিত্বের সাথে বড় ধরনের একটা সাংঘর্ষিক বিষয়, এটা অস্বীকার করা যাবে না। সুতরাং আপনি এটাকে যত ছোট, যত তুচ্ছ, যত ক্ষুদ্র মনে করেন তাতে কিছু যায় আসে না। কিন্তু জিনিসটার যে পটেনশিয়াল, যে পটেন্সি, সেটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে যে তুই রাজাকর, তুমি কে আমি কে, রাজাকর। এইটা আমার মানে যে আদর্শিক চিন্তা চেতনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতার, তার সাথে কোনোভাবেই যায় না এবং তাকে বিদ্রুপাত্মকভাবে আঘাত করা হয়। সুতরাং এই সেন্টিমেন্টকে আপনি ছোট করে দেখবেন আর অন্য সব কিছু জায়েজ করে ফেলবেন, এটা তো ঠিক না। এখন সেই দিকটায় আপনার বিবেচনা রাখতে হবে যে এই জাতি কিন্তু বহু স্যাক্রিফাইস করেছে, অনেক প্রাণের বিনিময়ে এই দেশটি প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তাদের এই জীবনদান, তাদের এই শাহাদত বরণ, এগুলোকে আপনি ছোট তুচ্ছভাবে দেখবেন, এটার সাথে ট্রল করবেন, এটা নিয়ে যা খুশি তাই বলে যাবেন, এটা কিন্তু জাতি মেনে নেবে না। সুতরাং স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রতিক্রিয়া হতে পারে, হওয়াটা যে অস্বাভাবিক তা নয়। তো আমি এটা মনে করি না যে এর জন্য আমাদের ধ্বংসলীলা চালাতে হবে, এর জন্য আমাদের সব কিছু চুরমার করে ভেঙে ফেলতে হবে, বিষয়টা তা নয়। এটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক সংস্কৃতিতে গণতান্ত্রিকভাবে আচার আচরণ করা প্রয়োজন। এটা আমাদের বড় ধরনের শিক্ষা হওয়া উচিত বলে আমি মনে করি। স্যার, ফিরবো আবারও আপনার কাছে। জনাব এম এ আজিজ, আপনি যেটি বলছিলেন যে মানে ছাত্রলীগের কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলার পরে, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আবার দেখেছি যে ছাত্রলীগের উপর যেভাবে আঘাত করা হয়েছে চিটাগং ইউনিভার্সিটি সব বিভিন্ন জায়গায়, সেটি কি আপনি সমর্থনযোগ্য মনে করেন? না, দেখেন, এটা হলো রিটালিয়েশন। আঘাতের জবাব কি শুধুই আঘাত দিয়ে হয়? না, এটা আমি ওইটাই বললাম, রাজনীতিতে সহনশীলতা নাই। কারণ যখন সরকারি দলের কেন্দ্রীয় নেতা ছাত্রলীগকে উস্কিয়ে দেয় এবং তখন যখন হেলমেট বাহিনী নেমে পড়ে, তখন তারা কিন্তু আত্মরক্ষার্থে রিটালিয়েট করেছে এবং ছাত্রলীগ সব জায়গার থেকে কিন্তু সেইটা কি সঠিক হয়েছে? না, সঠিক, এটা হলো ছাত্রদের লেভেলে চিন্তা করবেন। প্রথম হচ্ছে যে আমি স্যার, যারা আমরা যে বিহেভিয়ার দেখাবো, একটা ছাত্র কিন্তু আপনার ছাত্র জীবনের কথা চিন্তা করেন একরকম। আপনাকে যদি কেউ ছাত্র জীবনে মারতো, আপনি অবশ্যই তা প্রতিরোধ করার চেষ্টা করতেন, সেটাই হয়েছে। তো আমার কথা হলো রেসপন্সিবল বিহেভিয়ারটা করতে হবে সিনিয়রদের থেকে।
সেটি হয় নাই কারণ এই আন্দোলনটাকে আমার কাছে মনে হয়েছে যে ঘটনার বস্তুগত চিন্তার থেকে এটাকে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলে দেখা হয়েছে। দুই হচ্ছে এই আন্দোলনে সবাই এখানে আলু ফোড়া দিছে, আগুন লাগলে সুবিধাবাদী যা আলু ফোড়া দেয়, আলু ফোড়ায় খায়, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন বলির পাঠা হয়েছে সাধারণ ছাত্ররা। কিন্তু আপনি যদি দেখেন যেভাবে অগ্নিসংযোগ করা হয়েছে 1971 সালে বা আমাদের 90-এর যে গণ আন্দোলন ছিল সেটি তো বাংলাদেশের সব রাজনৈতিক দল একসঙ্গে করেছে, আওয়ামী লীগ, বিএনপি সব দল এক জায়গায় এসছে, কিন্তু সে সময়ও কিন্তু এভাবে সরকারি স্থাপনায় হামলা হয়নি। বাংলাদেশ টেলিভিশনের মতো একটি প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় না। দেখেন, স্বাধীনতা যুদ্ধের সময়কার নির্মমতার সাথে অন্য কোনো কিছুর তুলনা চলবে না। তখন প্রতিটা লোক প্রতিটা মুহূর্তের জন্য টেনশনে থাকতো। কত মা বোন রেপড হয়েছে, তারা মারা যায় নাই, কত লোক বীরাঙ্গনা হয়েছে। আর যুবক, আমার কথা বলি, আমি ছিলাম ইন্টারমিডিয়েট ফাইনাল ইয়ারের ছাত্র। আমি দেশ থেকে পালায়া বাহানি মিলে, আমার ভগ্নিপতি ইঞ্জিনিয়ার ছিল, আমি ড্যামরা পালাইতে আসছি, ওখান থেকে আমাকে আর্মি ধরে নিছে। যেহেতু বাহানি মিলে পাকিস্তানিরা ছিল, আমার ভগ্নিপতি পাকিস্তানের সাথে দেনদার করে আমাকে ছুটাইছে, ছুটায় বললো যেখানে খুশি যা, আমার এখান থেকে বার। আমি সোজা চলে গেছি ইন্ডিয়ায়, কিছু করার নাই। এই যে নির্মমতা, এই যে বিভৎসতা, এখন যেটা হয়েছে স্থাপনা, আমরাও তো ব্রিজ উড়াই দিছি, এই দিছি যাতে পাকিস্তান আর্মি না ঢুকতে পারে। এখানের আন্দোলনটাকে এভাবে হয়তো অনেকে দেখেছে, কিন্তু যেটা হয়েছে এই সময় তো কিন্তু এক না। এই জন্য আমি বলছি যে এই যে স্থাপনাগুলি যে আঘাত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, এটা নিঃসন্দেহে বর্বরতা, এটা অবশ্যই সমর্থনযোগ্য না। ধরেন এই যে ডাটা স্থাপনা ধ্বংস করে দিছে, আজকে ডিজিটালের যুগে পুরোটা ইন্টারনেট নির্ভর, ব্যবসা বাণিজ্য অনেক কিছু, এই যে স্যার ব্যক্তিগত যোগাযোগ ইন্টারনেট নির্ভর, সব বন্ধ। আমি লেখা আমার স্ট্যান্ড বাই, আমি পত্রিকায় দিতে পারতেছি না পর্যন্ত, কারণ পত্রিকাও আবার ফের ওইটা যে টাইপ করবে, আমি হার্ড কপি দিব, টাইপ করবে, এইটা সিস্টেমটা তো বদলে গেছে। আমি লেখা দেবো, ডাউনলোড করে নিবে, তারা লেখা হয়ে গেল, কারেকশন যদি করা লাগে করে দিয়ে দিবে। পুরো ব্যবসা বাণিজ্য বিদেশের সাথে কত ব্যবসা, সব ব্যবসা ইয়ে হয়ে গেছে, টাকা পড়ে গেছে। তা আমাদের দেশে কিন্তু যত ধ্বংসর কথা বাদ দেন, এই যে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে, জীবন এবং জীবিকা স্থবির হয়ে গেছে, এটাতে তো হাজার হাজার কোটি টাকা প্রতিদিন লস হচ্ছে। এইভাবে দেখবেন, ধর মানুষ মারা গেছে প্রায়, একটা পত্রিকায় দেখলাম বড়বতে 174 জন এবং শত শত আহত হয়েছে, এটা তো গোনা যায় নাই, কারণ ইন্টারনেট তো কাজ করে নাই, এই জন্য কেউ হয়তো রিপোর্টও আনতে পারে নাই। আর কতজন যে অ্যাকচুয়ালি মারা গেছে সেই তথ্যটাও আমাদের কাছে নেই। তো কিন্তু মূল কথা হচ্ছে, সবচাইতে আমার কাছে মনে হয়েছে যত স্থাপনা ধ্বংস করেছে তার ভিতরে সবচাইতে ইন্টারনেটের এইটা হচ্ছে দেশের অর্থনীতি। কিন্তু বাংলাদেশ টেলিভিশন সেটা তো ইতিহাস হয়েছে যে ধারক বাহক। ইতিহাস বড় কথা না, ইতিহাস একদিন থাকে, ইতিহাস থাকে না। আপনি বলেন যে একটা স্থাপনা বিটিভি ধ্বংস করেছে, এটা উচিত হয় নাই। গুরুত্বর দিক থেকে যদি বলেন, এই যে ডেটা ভবনটা যে পুরাই দিছে, এটা হচ্ছে একেবারে পুরো দেশটাকে জিম্মি করে ফেলছে। আবারও ফিরবো, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। স্যার নিশ্চয়ই একমত হবেন যে স্যার তো বোবা হয়ে গেছে, আবার সবাই, আমি সবাই অচল হয়ে গেছি। ফিরবো আবারও আপনার কাছে। প্রিয় দর্শক, আমাদের আলোচনার বিষয় ছিল স্থবির জনজীবন, স্বস্তি ফিরবে কবে। এই স্বস্তি ফেরানোর জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন যাবৎ বেশ কিছু চেষ্টা করে চলেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী, চলছে কারফিউ। আমরা এখন এ নিয়ে একটি প্রতিবেদন দেখব। কারফিউ, এটা হলো নগরীর বিভিন্ন জায়গায় কারফিউর তৃতীয় দিনের চিত্র। প্রত্যেকটি মোড়ে মোড়ে সেনাবাহিনী ছিল তৎপর, বিনা প্রয়োজনে বাহিরে আসলেই পড়তে হয়েছে প্রশ্নের সম্মুখীনে। তবে অন্য দিনের তুলনায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটা বেশি। রাজধানীর সড়কগুলো ছিল যানবাহন শূন্য। ঢাকা
বাংলাদেশ আনসারও কম নয়। কোটা আন্দোলনে তারাও জীবন বাজি রেখে প্রতিরোধ গড়ে তোলে। বাহিনীটির প্রধান মেজর জেনারেল AK আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা নয়, এমন তাণ্ডব চালিয়েছে জামাত বিএনপি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে নাশকতা, অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে তার সাথে আমাদের সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই জড়িত নয়। বিএনপি জামাত স্বার্থান্বেষী মহল কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রতিহিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী জনগণের জানমাল নিরাপত্তায় শুধু সড়ক নয়, অলিতে গলিতে টহল দিতে দেখা যায়। কোটা সংস্কার আন্দোলন গত দুদিন আগেও প্রশ্ন ছিল, দেশ কি শান্ত হবে, শৃঙ্খলা ফিরে আসবে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে সরকার? এমন প্রশ্ন থেকেই কারফিউ জারি হয়। কারফিউর তৃতীয় দিনে সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরে এসেছে, স্বাভাবিকভাবে চলাচল করতে শুরু করেছে নগরবাসী। তবে পরিস্থিতি খুব অল্প সময়ের মধ্যে স্বাভাবিক হবে এমনটাই মনে করছে সাধারণ মানুষ। প্রিয় দর্শক, দেখছিলেন প্রতিবেদন। এবারে আমরা যাচ্ছি আমাদের আলোচক অধ্যাপক ডক্টর গোলাম রহমানের কাছে। অধ্যাপক ডক্টর গোলাম রহমান শুনছিলেন প্রতিবেদনটি, এবং স্বস্তি ফিরবে কবে প্রশ্ন এখন পুরো দেশের মানুষের কাছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য সেনাবাহিনী নেমেছে, অন্যান্য বাহিনীগুলো কাজ করছে, র্যাব করছে কাজ, আনসার বাহিনী করছে। কবে স্বস্তি ফিরবে? আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি প্রতিটি নাগরিকের মধ্যেই কাজ করছে যে স্বস্তি, আসল স্বস্তি কখন আমরা পাবো, কখন সাধারণভাবে জীবনযাপন প্রণালী আমরা পালন করতে পারবো। আজকে এই যে কারফিউ দেওয়া হয়েছে, কিংবা একই সাথে বলা হচ্ছে জনগণকে গৃহমুখী থাকার জন্যে, বলা হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্যে, এটা খুব স্বাভাবিকভাবেই জাতির জন্য একটা উদ্বেগাকুল সময়। এখন কে না চায় আমরা স্বস্তিতে জীবনযাপন করি? কে না চায় যে আমরা একটা স্বাভাবিক জীবনে আমাদের দায়বদ্ধতা পালন করে আমাদের কাজকর্ম, আমাদের পেশায় আমরা ফিরে যাই? প্রত্যেকেই তো চায়। শুধু যে দেশের ক্ষতি হচ্ছে, একটা আর্থিক ক্ষতি, অবকাঠামোগত ক্ষতি, একই সাথে সাথে আমাদের যে স্বাভাবিক জীবনযাত্রার প্রক্রিয়া সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেইখানে কেউ তো চায় না এইভাবে বন্দী হয়ে কিংবা আবদ্ধ হয়ে থাকতে। সুতরাং আমরা গণতান্ত্রিক মানুষ, গণতান্ত্রিকভাবেই আমরা বেঁচে থাকতে চাই, গণতান্ত্রিকভাবেই আমরা চালচলন আমাদের জীবন ব্যবস্থা কার্যকর করতে চাই। এখন কথা হচ্ছে, যেভাবে ঘটনাগুলি ঘটে গেল, এখন আপনি বলেন যে কোনো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলোতে আগুন দেওয়া হচ্ছে কিংবা ভাঙচুর করা হচ্ছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সেখানে। এখন এই যে এই প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠান কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এগুলোর যে এই যে ক্ষতি, এই ক্ষতি পুষিয়ে কবে আবার নতুন করে সেই আগের জায়গায় ফেরত যেতে পারবে? আপনি চিন্তা করেন, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, সেগুলো তো তারা হয়তো কিছুটা কাটিয়ে উঠবেন, হয়তো 7 দিন 10 দিন পরে তারা রপ্তানি যেগুলো করবেন কিংবা ব্যবসা বাণিজ্য চালাতে গেলে তারা লাভ লোকসানের মধ্য দিয়ে একটা অবস্থা গিয়ে দাঁড়াবে। কিন্তু যে প্রতিষ্ঠানগুলো প্রশাসনিক প্রতিষ্ঠান, যে প্রশাসনগুলো আমাদের নানান ধরনের ঐতিহ্যগতভাবে চলে আসছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আপনি কিভাবে দাঁড়া করাবেন? যে প্রতিষ্ঠানের 20টি 50টি গাড়ি ভেঙে চুরে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো সেগুলোকে কীভাবে আপনি আবার পুনরায় সেই ক্ষতিপূরণ করবেন? এটা ভয়াবহ একটা প্রশ্নবোধকপূর্ণ। একই সাথে আমি বলে শেষ করতে চাই যে আমাদের এই অনুসন্ধানটি প্রকৃতপক্ষেই যারা এই জন্য দায়ী, যারা এটা উস্কিয়ে দিয়েছে, যারা এটা করেছে, তার শাস্তি হতে হবে এবং উদাহরণমূলক শাস্তি হতে হবে, তাহলেই মানুষ অন্ততপক্ষে নিবৃত্ত হতে পারে। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, ফিরবো আবার আপনার কাছে। জনাব এম এ আজিজ, স্বস্তি ফিরবে কবে প্রশ্ন কিন্তু এখন সবার মধ্যে। আপনি এসছেন, আমি এসছি, স্যার এসছেন, আমরা সবাই এসছি আজকে এই অনুষ্ঠানে যোগ দিতে, কিন্তু আমরা এক ধরনের অস্বস্তি যে আবার কি হয়, আবার কি আগুন পড়ে কিনা গায়ে। প্রথম কথা হচ্ছে, আমি ওই আগের কথাই বলতে হচ্ছে, কোঠার সংস্কারের দায়িত্ব সরকারের। সরকার যদি করে ফেলতো, যেভাবে 18 সালে বাতিল করেছে ওইভাবেই যদি করে ফেলতো, আমাদের হয়তো এই জায়গায় আসতে হতো না। এক
দুই হলো স্বস্তির ব্যাপারটা হচ্ছে আপনি যেটি বলছেন এই জায়গায় আসতে হতো না, তাহলে সেখানে যেখানে কোটা সংস্কারের দাবিটি ছিল প্রধান দাবি, সেই দাবির জায়গায় আমরা যদি দেখি আন্দোলনকারীরা পরবর্তীতে 8 দফা দিল, আবার একটি পক্ষ 9 দফা দিল, এবং গতকাল আমরা যেটি দেখেছি যে একজন সমন্বয়ক বলেছেন 48 ঘন্টার মধ্যে 4টি শর্ত যদি মানা না হয় তাহলে আবার কর্মসূচি দেবে। তাহলে কি এটি শুধুমাত্র এই কোটা সংস্কারের বিষয়টিই ছিল? না, ছিল না। কারণটা হচ্ছে কি, এই কথাটা আমি অ্যাভয়েড করতে চেয়েছিলাম, তারপরেও বলি। সমন্বয়ক ছিল কোটা আন্দোলনের 6 জন, 3 জন সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে, তাদের নিয়েই গেছে, তাদের কাস্টডিতেই রাখছে না তাদের কাছেই রাখছে 3 জন। এই 3 জনকে দিয়ে দিয়ে বক্তৃতা দেওয়া হয়েছে, আপনি খেয়াল করে দেখেন। আর 3 জন কিন্তু সরকারের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু আমরা তো জানি এর চেয়ে অনেক বেশি সংখ্যা, 25 জন 26 জন, এবং এও শোনা যায় যে বিভিন্ন রাজনৈতিক দল, যারা সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাদের সখ্য আছে, সাধারণ শিক্ষার্থীদের নয়, সাধারণ শিক্ষার্থীদের নয়। আবারও বলছি, সখ্য আপনারও আছে, আমারও আছে, আপনাদের সম্পর্কর কোনো সমস্যা নাই, কিন্তু দায়িত্বে 6 জন সমন্বয়ক আছে বলে আমার জানা, তার ভিতরে 3 জন সরকারের ভিতরে ছিল না। কিন্তু আপনি যেটি বলছেন আমি সেই জায়গাটিতে আসতে চাই যে শুধুমাত্রই কি কোটা সংস্কারের জায়গাটিতেই ছিল, শুধুমাত্র যে কোটা সংস্কার, এই যে ঘটনাগুলো ঘটলো এগুলো সাধারণ শিক্ষার্থীরা এর সঙ্গে কোনোভাবেই দায়ী নয়। এই জন্যেই এটার ব্যাপারটা হলো, অনেকেই বলছে, এমনকি সরকারি কর্মকর্তারাও বলছে যে এর জন্য দায়ী বিএনপি জামাত। আমার বক্তব্য হলো এখানে 2 পার্টিরই অবদান আছে এই জায়গাটায়। কারণ সরকার ইচ্ছে করলে সমস্যার সমাধান শুরুতেই করতে পারতো, করে নাই। পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্যে এটাকে একটা চাপ মারিয়া আন্দোলন নিয়ন্ত্রণ করা, এই অবস্থায় নিয়ে আসছে। তো আপনি যেটা বলছেন যে এই যে স্বস্তি ফিরবে কবে, আমার কথা হচ্ছে 2-3টে এখানে স্বস্তি ফেরাইতে কয়েকটা জায়গা আছে। ধরেন এই যে যখন আপনার কারফিউ টারফিউ শুরু হলো, আর্মি যখন নামলো, আর্মি কিন্তু কোথাও বন্দুক ফুটায় নাই, আর্মি দাঁড়ায় আছে, জনবান্ধব কারফিউ। কিন্তু আর্মি এখনো জনগণ কিন্তু রেসপেক্ট করুক, ভয় পাক, আর্মি দেখলেই মানুষ কিন্তু সমীহ করে। আর্মি নেওয়ার পরেই কিন্তু এই বিষয়টা নিয়ন্ত্রণে আসছে আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, এর আগ পর্যন্ত কিন্তু পুলিশকে, র্যাবকেও খুব ধাওয়া পাল্টা দেওয়া, র্যাবকে 62 জন র্যাব গিয়ে 62 জন পুলিশ সদস্যকে উদ্ধার করতে হয়েছে হেলিকপ্টার দিয়ে, সেরকম এরকম হয়েছে। তো এই জন্যই বলছি যে যার যার প্রেস্টিজ তাকে রক্ষা করতে হবে। কারণ এখন ধরেন কথা বলাও তো নিরাপত্তা কম। আইজিপি সাহেব যখন আইনের লোক হয়ে সরাসরি বলে দেয়, পয়েন্ট ব্ল্যাঙ্ক কথা বলে, তখন কিন্তু স্বাভাবিকভাবে অন্য আর একটা গ্রুপের আস্থা থাকবে না, মাস্ট বি নিরপেক্ষ। আপনি যেটা বলছেন, এখন যেটা দরকার যে 9 দফা হোক আর 8 দফাই হোক, এখানে যেটা উচিত এখনো, নাহলে তুষের আগুন জল দেখা যায় না জলে। আমার বক্তব্য হলে এই যে 8 দফা হোক 9 দফা হোক, আপিল বিভাগ রায় দিয়েছে, সব দিয়েছে, একটা জিনিস সংস্কারের ব্যাপারে, কোটা সংস্কারের ব্যাপারে কথা বলেছে, কিন্তু 8 দফায় যেখানে বিশ্ববিদ্যালয়ে তাদের নিরাপত্তা, মামলা করেছে তাদের বিরুদ্ধে উড্র, তারপরে এই যে না, সেটি সরকার পক্ষ থেকে বলা হয়েছে যারা নাশকতার সঙ্গে যুক্ত নয়, সাধারণ শিক্ষার্থী, তাদের ব্যাপারে কোনো হবে না, প্রশাসনিক বা সেটা সরকার এটা দিলে তো হবে না, কেউ তো কারোর উপর আস্থা তো নাই। এই জন্যই বলছি যে কোটা সংস্কারের তাদের সাথে আলোচনা করে ওপেন, এই যে গোপনে কারোর সাথে গোপনে নিয়ে কথা বলানো, এগুলো না করে ওপেন, গণতান্ত্রিক দেশ, ওপেন ডায়ালগ করে এই নিশ্চয়তাগুলি দিক। ঢাকাতে তারা যেমন সবগুলো প্রতিষ্ঠানে চাইছে, ইউনিয়ন চাইছে, মানে ডাকসু, ইকসু, অমুক সমক, এগুলো করেন, লিডারশিপ তৈরি হোক। ফিরছি আবার আপনার কাছে, আমরা একটি বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, নিটোল টাটা মাই টিভি সংলাপে এবারে একটি বিরতির পর আবারও ফিরছি, আপনাদের সঙ্গে কথা হবে আবারও। প্রিয় দর্শক, নিটোল টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল হায়দার চৌধুরী।
বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম জনাব এম এ আজিজের সঙ্গে। এখন আমরা এম এ আজিজ যে প্রসঙ্গে কথা বলছিলেন সেই প্রসঙ্গে আমরা আলোচনা করতে চাই অধ্যাপক ডক্টর গোলাম রহমানের সঙ্গে। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আপনিও বলছিলেন, আমাদের সহ আলোচক এম এ আজিজ সাহেবও বলছিলেন যে স্বস্তি ফিরতে হলে কি কি করণীয়। তিনি বলছিলেন যে এই বিভিন্ন পদক্ষেপের কথা বলছিলেন, এই স্বস্তি ফিরতে কি কি করণীয়? এখন একটি বিষয় হচ্ছে যে যে আন্দোলন গড়ে উঠল এবং যে আন্দোলন গড়ে ওঠার পিছনে যারা নেতৃত্ব দিলেন, এই নেতৃত্ব দানকারীদের একটা বিষয় পরিষ্কার, তাদের বলতে হবে যে এই আন্দোলনের যে সাইড ইফেক্টগুলো হলো সেটার সাথেও কি তাদের দায়বদ্ধতা নেই? যদি আন্দোলন তারা যেটা শুরু করেছেন, কোটা বিরোধী আন্দোলন বলেন আর যেভাবেই বলেন, বৈষম্যহীন ছাত্রদের অংশগ্রহণ কথা বলেন, এই আন্দোলনের মূল উদ্দেশ্য তাহলে কি? যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সঠিকভাবে আমাদের দেশ সেবায় অংশগ্রহণ করতে পারে, তারা যেন বিভিন্ন কোটায় সমৃদ্ধ হয়। অর্থাৎ আগের যে কোটার সিস্টেম ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল এবং সেটার পক্ষ থেকে আজকে একটা স্বাভাবিক পর্যায়ে শিক্ষা গ্রহণ করে তারা যেন দেশের প্রশাসনে অংশগ্রহণ করতে পারে, এটাই তো মূল ব্যাপার। কিন্তু যারা আন্দোলনের দায়িত্ব নিলেন, যারা নেতৃত্ব নিলেন, তারা কিন্তু এই আন্দোলনের পরিণতির জন্য কিন্তু তারা দায়বদ্ধ, এটা অস্বীকার করতে পারবেন না। তো তাহলে কি তারা অস্বীকার করতে পারবেন যে এই নাশকতা যেটা হলো সেটা তারা এর মধ্যে তাদের কোনো এখতিয়ার নাই কিংবা তাদের কোনো দায়বদ্ধতা নেই? কারণ দেখেন, যখন আন্দোলনের নেতৃত্ব নিয়েছে তখন তার পুরোটাই তাদের গ্রহণ করতে হবে। নেতৃত্ব মানে হচ্ছে পুরো বিষয়টাই তার কর্তৃত্ব, তার নেতৃত্ব এবং তার কন্ট্রোল করার যে ক্যাপাসিটি সেটা থাকতে হবে। তো সেখানে শুধু আমি এটা বললে তো সঠিক হবে না যে আমি শুধু আন্দোলনের পজিটিভ দিকটাই আমি শুধু করেছি, নেগেটিভটা তো আমি চাই নাই, এই বলতে রেহাই পাওয়া যাবে না। এখন কথা হচ্ছে জাতিকে শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে যেতে হবে, পরিষ্কার কথা হচ্ছে এই জায়গায়। এখন ওই যে কথাটা বারবার বলা হয় যে কারো ঘর পুড়ে আর কেউ আলু পোড়া খায়, ওই আলু পোড়া খাওয়ার তো সুযোগ নাই। সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে। এখন যারা আন্দোলন করেছে তারা পরিষ্কারভাবে তাদের ধ্যান ধারণায় পরিষ্কার করতে হবে জাতির কাছে যে তারা কি বলেছেন, কি করতে চান এবং আমরা কি পেলাম, সেখান থেকে আমাদের এখন বর্তমানে কি করা উচিত তাদের নির্দেশনা দেওয়া উচিত। মানে শিক্ষার্থীদের কথা যে শিক্ষার্থীদের কথা। এখন নইলে এক ধরনের ভুল বুঝাবুঝি থেকেই যাবে, কিন্তু এই ভুল বুঝাবুঝি থাকার মাঝখান দিয়ে মানুষ অন্য এজেন্ডা বাস্তবায়নের সুযোগ খুঁজবেন, সেটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, এই মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা করতে হবে। আবারও ফিরছি আপনার কাছে। জনাব এম এ আজিজ স্যার যেটি বলছিলেন যে যারা আন্দোলন করেছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যে আন্দোলনের সেই স্পিরিটটির প্রতি উনি একমত পোষণ করেছেন, কিন্তু যে সংকটগুলো তৈরি হয়েছে সেটারও দায় দায়িত্ব তাদের উপর বর্তায় কিনা এমন প্রশ্ন তিনি তুলেছেন। দেখেন, তারা যে ইস্যু নিয়ে কোটা সংস্কার নিয়ে যদি আন্দোলন করেছে আমি বলছি, তাহলে সে দাবি কিন্তু এখন অনেকটাই বলবো আপিল বিভাগের আপনাকে একটু জানিয়ে এবং রাখি, সরকারের পরে এটা সমাধান হয়ে গেছে। আপনাকে একটু জানিয়ে রাখি, প্রজ্ঞাপনটি মঙ্গলবার হবার কথা ছিল, আমরা যেটা কিন্তু প্রজ্ঞাপনটি অলরেডি হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আমরা প্রজ্ঞাপন যেটা দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে, আইনমন্ত্রী বলেছেন না, আমাদের সংস্থাপন মন্ত্রণালয় বলেছে, আমাদের কাছে এইমাত্র খবর যেটা বলছে এসেছে আপিল বিভাগের রায় অনুসরণ করে প্রজ্ঞাপন হবে, কিন্তু এখানে পুরো মীমাংসাটা হচ্ছে না। অর্থাৎ আবার এই হয়ে গেছে, আমরা হলে আমি যেটা বলছি প্রজ্ঞাপনটি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, না এত এইটাই বলতেছি। এইটা আপনি যেটা বলছেন সমাধান কোন পথে, কবরের নিরাপত্তা তো হবে না যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না আসবে, ততদিন এই দেশে শান্তি আসবে না। এটা হলো প্রথম কথা। দুই হলো আজকের ইস্যুতে কোথায় ধরেন নারী নারী কি এখনো ওখানে তো সংবিধানে আছে অনগ্রসর, নারীর ভিতরে অনগ্রসর আছে না?
এই জন্যই বলছি যে সরকারকে আপিলেট ডিভিশনও বলে দিছে। তার মানে আপনি মনে করছেন যে আপিলেট ডিভিশন যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনার পরে আরো সুযোগ রয়েছে সুযোগ করা উচিত ছিল, তো তখন আবার সরকারের যে দায় পড়তো সে দায়টাকে দায় না। আপনি যদি কোঠার সমস্যা, এই জন্যই বলছিলাম যে যারা আন্দোলন করেছে তাদের সাথে আলোচনা করে। আমার বোনেরা বলেছেন কিন্তু যে নারীদের জন্য আলাদা কোটার এটা স্লোগানে কে কি করছে এইটা বড় কথা না, সে তো হয়তো তার নিজের কথা বলছে, সে তো পুরো নারী জাতিকে রিপ্রেজেন্ট করে না, এটা বললে তো হবে না। নারী জাতি এখন বাংলাদেশে ধরেন প্রায় 50% অধিক ছাড়া কম না। পুরুষের অনগ্রসর থাকলে নারী থাকবে না? একজন স্লোগান দিলে আর আপনি এটাকে টার্মিনেট করে দিলেন, তা তো হবে না। নারীর জাতি অনগ্রসর যারা আছে তাদের জন্য কোটা থাকবে। তাহলে আপনি কত পার্সেন্ট কোটার থাকার বলছেন আর মেধার কত পার্সেন্ট বলছেন? না, এভাবে তো বাবার না, ব্যাপারটা হলো আমি সংবিধানে যেটা ছাত্ররা দাবি করছে আমি কিন্তু সেখানে সহমত পোষণ করি। তারা তো 5% চেয়েছিল। না, তা না, ওইভাবে না। আমি বলছি আগে যেমন ভারতে আছে, স্যার জানতে পারে যে ভারতে অনগ্রসর প্রত্যেক ধরনের মুক্তিযোদ্ধা, এখন প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবারও কি কোটা পাবে? সে কি অনগ্রসর? তার ফ্যামিলি যারা অনগ্রসর, প্রত্যেকটা গোষ্ঠীর থেকে যারা অনগ্রসর তাদের জন্য তাদের একটা আগে তালিকাতে থাকবে। যেমন পরিসংখ্যান ব্যুরোর আছে যে 5% নিচের 5% লোকের সাথে 0.31% অর্থ সম্পদ আছে, আর উপরের 5%-এর হাতে 41% অর্থ সম্পদ আছে। পরিসংখ্যান ব্যুরো দিয়ে জরিপ করুক অনগ্রসর কত একটা পরিবারের আয় হইলে অনগ্রসর হয়, তাদের ভিতরে প্রত্যেকটা জায়গা থেকে। সেক্ষেত্রে এখন যদি জরিপ করে এটির মীমাংসা করতে হয় তাহলে যে আন্দোলন গড়ে উঠেছে সেটি তো আবার গড়ে ওঠে। সেটা হলো যে এখন এই জন্যই বলছে আলোচনা, আপনার সাথে আমার আলোচনা হবে যে এদেশের অর্ধেক নারী, তাহলে তাদের জন্য কি 1% কোটা প্রতিবন্ধীর জন্য আর এর জন্য রাখছেন, তাহলে রাখলে হবে? কিন্তু আপনি বলছেন যে না অর্ধেক নারী, আমিও এক প্রসঙ্গে একমত, কিন্তু আমার যে ভাইরা শিক্ষার্থী ভাইরা যে 8 দফা বা 9 দফা দাবি দিয়েছেন, এক পক্ষ দিয়েছেন 9 দফা, এক পক্ষ দিয়েছেন 8 দফা, তারা কিন্তু কোথাও নারী কোটার কথা বলেননি। তারা তো প্রথম দিকে তো কোঠা 18 সালের কোঠা যে পুনর্জীবিত করছে এটার বিরুদ্ধেই নামছে, তো যে আমরা নির্বাহী আদেশ চাই, আদালত না। নির্বাহী আদেশে এই জায়গায় বলছি কোঠা আন্দোলনটা যখন দাঁড়াতে চায় তখনই সরকারকে ধারণা করতে হতো যে এইটা ছাত্র আন্দোলন 52 সাল থেকে ছাত্র আন্দোলন কোনো ফেল করে না, রাইট। এইটা মাথায় নিয়ে তাদের সাথে দ্রুত আলোচনা করা উচিত ছিল, এবং ছাত্রলীগ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা বিশ্ববিদ্যালয়ে আছে, আপনার হল দখল করা, রুম সিট করা দিয়েছেন, তাদেরকে না দিয়ে আপনার সরাসরি আপনার ডাইরেক্ট আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা কথা বলা উচিত ছিল, এটাকে স্পেসিফাই করা দরকার। এখন আপনাকে যদি বলা হয় যে 93% মেধা যেটি দিল গতকাল, 5% মুক্তিযোদ্ধা, 2% অন্যান্য ক্ষেত্রে অনগ্রসর এবং অন্যান্য ক্ষেত্রে সেক্ষেত্রে আদিবাসী এবং তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী, তো সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় 93+5+2 তাহলে আপনি কিভাবে এটি দেখছেন নারী কোটার কথা? আমার বক্তব্য হচ্ছে যে 93 যে মেধা বলা হয়েছে, আবার যে যদি কোঠায় যদি শূন্য পদ থাকে তাহলে সেটা মেধার থেকে পূরণ হবে, এটা আগেও ছিল, এখন আগেও ছিল। আমার কথা হচ্ছে যে নারীদের জন্য যদি 2%ও দিয়ে দেন, এখানে তো আর তো বাদ পড়ে না, একটা জেলা কোটা বাদ পড়ছে, জেলার ভিতরে ধরেন এত বৈষম্য আমাদের নাই। এমনও দেখছি যে নিঃসন্তান ছেলে বানায় চাকরি দিয়ে দিছে কোঠায়, আছে তো। তো সুতরাং আপনার নারীর জন্য অন্তত পক্ষে একটা কোঠা 2% রাখলেও রাখা উচিত ছিল, কিন্তু অবশ্যই অনগ্রসর, একথা কিন্তু মাথায় রাখতে হবে, অনগ্রসর। এখন আপনি কোঠা রাখেন, আপনার প্যারাফার নিয়ে আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, জরিপ করেন অনগ্রসর কত ইনকাম হলে অনগ্রসর ধরবেন, সব সেক্টরে অনগ্রসর হলে কোঠা পাবে, নাহলে পাবে না, এটা করে রাখেন। এখন একেবারে শেষ দিকে আমরা অনুষ্ঠানে যারা এই অপরাধগুলো করেছে, নাশকতা করেছে একটি আন্দোলনের সূত্র ধরে, তাদের কেমন শাস্তি হওয়া উচিত বলে আপনি? না, আমি তো মনে করি দুর্নীতি আমাদের দেশে, নাশকতা, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুট, এগুলো একদম গর্হিত অপরাধের, একদম মানে মানুষ হত্যা করার অপরাধের মতো, কারণ দেশটারে আগাইতেই দিচ্ছে না এইসব অপরাধগুলি। এইসব অপরাধগুলির
নির্মমভাবে শাস্তি হওয়া উচিত। নির্মমভাবে? একদম নির্মোহ না, নির্মম শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তদন্তটা নিরপেক্ষ হইতে হবে, সুশাসন থাকতে হবে। এখন আইজিপি সাহেব বলে দিল অমক অমক এইটা করছে, তাহলে তো বিচার হইল না। আপনি সুশাসন, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে হবে, রাজনৈতিক দল ভিতরে গণতান্ত্রিক চর্চা থাকতে হবে, তাহলে সম্ভব, এখনো দেশটাকে লাইনে আনা সম্ভব। স্যার আপনার কাছে আসতে চাই, আপনি কিরকম দৃষ্টান্তমূলক শাস্তির কথা আপনি একটু আগে বলছিলেন। আমার মনে হয় যে আর আরেকটি প্রশ্ন একই সঙ্গে আমি রাখতে চাই, আমাদের জনাব এম এ আজিজ সাহেব যেটি বলছিলেন যে কোটা নারীদের জন্য আবার পুনর্বিবেচনা করা উচিত, এবং তিনি তার কথায় যেটি মনে হলো যে 7% আছে, এটি হয়তো 10% পর্যন্ত কোটা নেওয়ার সুযোগ আছে, তিনি সেরকমটি দাবি করেন। না, এইটা বোধহয় অত্যন্ত যৌক্তিকভাবে বলতে হবে জিনিসটা, শুধু আবেগ দিয়ে বললে হবে না। কারণ আমাদের নারী পুরুষের সংখ্যা, আমাদের অগ্রসর অনগ্রসরের সংখ্যা, আমাদের এলাকা ভিত্তিতে অগ্রসরতার বিষয়, এবং নানান যে একটি সামাজিক অবস্থানে বিভিন্ন ধরনের সূচক কিংবা ফ্যাক্টর যেভাবে কার্যকর, সেগুলোকে বিবেচনা নিয়ে সামগ্রিকভাবে বিবেচনা করতে হবে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা পিসমিল করে ফেলছি, আংশিকভাবে জিনিসটাকে দেখছি যার যার লেন্স দিয়ে। লেন্সটা কার কোন লেন্স সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। কোথাও কোথাও এটা আবেগবশত হচ্ছে, কোথাও কোথাও হতে যুক্তিযুক্ত হচ্ছে। এখন এটা 5 ভাগ হবে না, 7 ভাগ হবে না, 10 ভাগ হবে না, 20 ভাগ হবে, পুরুষ হবে না, মহিলা হবে না, স্থানীয় পর্যায়ের অনগ্রসরতার বিষয় বিবেচনা করা হবে। আমরা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরকে একসাথে নিয়ে চিন্তা করছি না। এটা হচ্ছে একটা চিন্তা ভাবনার জন্য কিংবা পর্যালোচনার দাবি রাখে, অনেক পর্যালোচনার দাবি রাখে। তবে আবার এটাও ঠিক যে আমরা 50 বছর পেরিয়ে এসেছি স্বাধীনতার, তারপরে এই প্রসঙ্গগুলো এখনো উত্থাপিত হচ্ছে। এখন বিভিন্ন দেশ জাতিতে এই প্রসঙ্গ আছে, এরকম বিষয় আছে, কোটা আছে। এখন আমার মনে হয় যে আমাদের বিষয়টাকে আরো বেশি সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে আরো বিজ্ঞানসম্মতভাবে বিষয়টাকে অনুসন্ধান করে এটাকে অ্যাপ্লাই করতে হবে, নইলে এটা এই বিতর্ক শেষ হবে না। কারণ হচ্ছে যে কোনো জাতি কোনো সময় এককভাবে অনগ্রসর থাকে না, কোনো জাতিসত্তা কিংবা কোনো স্থানীয় পর্যায়ের ব্যক্তি এককভাবে মানে অনগ্রসর থাকে না, তারা দিনে দিনে পরিবর্তন হয়। এবং সুতরাং যদি আমি সামগ্রিকতায় বিষয়টা না গ্রহণ করি, না কনসিডার করি, তাহলে বিষয়টার প্রতি সত্যিকার অর্থে উপযুক্তভাবে এটা অ্যাড্রেস করা হবে না। সেই জন্য আমার মনে হয় যে আজকে যারা নাশকতা করেছে তাদের যেমন বিচার হওয়া উচিত, তাদের যথেষ্টভাবে বিচার শুধু নয়, মানুষকে বোঝানো উচিত যে এই প্রতিষ্ঠানগুলোকে যে ধ্বংস করে ফেললো, এটা কেন করলো তারা, এই উদাহরণ দিতে হবে যে কেন, তাদের উদ্দেশ্যটা কি। তাহলে কি আমাদের এই জাতিটাকে পিছিয়ে নেওয়া, কিংবা আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, সামগ্রিক উন্নয়ন হচ্ছে, সেটা থেকে পিছনে টেনে ধরা? তার মানে এটা একটা দুরভিসন্ধিমূলক ব্যাপার, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এটা দেশে বিদেশে বিভিন্ন ধরনের শক্তি এখানে ইনভলভ থাকতে পারে। সুতরাং আমি শেষ করছি এই বলে যে আমার মনে হয় বিচারহীনতার সংস্কৃতি দিয়ে চলবে না, দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর গোলাম রহমান এবং ধন্যবাদ এম এ আজিজ। প্রিয় দর্শক, শুনছিলেন আমাদের বিজ্ঞ আলোচকদের কথা, এবং তারা যেটি বলতে চেয়েছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন নিশ্চিত করতে হবে, এবং দেশে যে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স, সেটি প্রকৃত অর্থে বাস্তবায়ন করতে হবে। এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, স্থবির জনজীবন স্বস্তি ফিরবে কবে, এই জনজীবনে স্বস্তি ফেরাতে হলে সরকারের যেমন দায়িত্ব আছে, তেমনি অন্যান্য রাজনৈতিক দলেরও সমান দায়িত্ব আছে। পাশাপাশি জনগণকেও নিজেদের জীবনে স্বস্তি ফেরানোর জন্য সন্ত্রাসী এবং দুর্বৃত্তদের প্রতিহত করার জন্য এগিয়ে আসতে হবে। আমরা চাই বাংলাদেশের সবার জীবন স্বস্তিময় হয়ে উঠুক, কল্যাণময় হয়ে উঠুক। প্রিয় দর্শক, ভালো থাকবেন আপনারা। আবারও দেখা হবে আগামীকাল এই অনুষ্ঠানের মাধ্যমে।